প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, শ্রেণী পঞ্চম, বিষয় প্রাথমিক বিজ্ঞান, অধ্যায় পঞ্চম, পদার্থ ও শক্তি, পাঠ্যাংশ রচনামূলক প্রশ্ন। শিক্ষার্থীরা, আমরা পঞ্চম অধ্যায় আলোচনা শেষ করেছি। আজ আমরা এই রচনামূলক প্রশ্নের মাধ্যমে এই অধ্যায়টা আবার পুনর্ভাবে আলোচনা করব। তো চলো আমরা রচনামূলক প্রশ্নে চলে যাই। প্রশ্ন 1, যখন টিভি চালানো হয় তখন শক্তির কি কি রূপান্তর ঘটে? চলো আমরা উত্তরটা খুঁজে বের করি আমাদের পাঠ্য বই থেকে। তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 33 পৃষ্ঠা খোলো। দেখো এখানে আমরা কি পাচ্ছি, পড়ো। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তি রূপের এই পরিবর্তনই হলো শক্তির রূপান্তর। সূর্য থেকে পাওয়া শক্তি সৌরশক্তি নামে পরিচিত। সৌরশক্তিকে আমরা প্রত্যক্ষভাবে আলো ও তাপ হিসেবে পাই। এটি আবার বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে। যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। প্রাণী যখন খাদ্য হিসেবে এই উদ্ভিদ গ্রহণ করে তখন এই রাসায়নিক শক্তি তাপ ও যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। যখন আমরা টেলিভিশন চালাই তখন এই বিদ্যুৎ শক্তি আলোক, তাপ ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা ছিল, যখন টিভি চালানো হয় তখন শক্তির কি কি রূপান্তর ঘটে? প্রথমে আমাদের শক্তি ছিল বিদ্যুৎ শক্তি। সেই বিদ্যুৎ শক্তিটা আলোক, তাপ ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা উত্তরটা খুঁজে পেয়েছি। সবাই বুঝেছো তো? তাহলে আমরা এখন চলো দ্বিতীয় প্রশ্নে চলে যাই। প্রশ্ন 2, ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায়। তোমার বন্ধু মনে করে গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায়। তার এই ধারণাটা কি সঠিক? ব্যাখ্যা করো। তাহলে চলো আমরা এই প্রশ্নের উত্তরটি খুঁজে বের করি। শক্তি বিভিন্ন উপায় থেকে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। তাপ সঞ্চালন। উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন। তাপ পরিবহন, পরিচলন ও বিকিরণ এই 3 উপায়ে সঞ্চালিত হয়। বুঝতে পেরেছো তো বন্ধুরা? উচ্চ তাপমাত্রা থেকে যখন নিম্ন তাপমাত্রায় বায়ুটা প্রবাহিত হবে তখন তাপ সঞ্চালিত হবে। এই সঞ্চালনটা 3 ভাবে হতে পারে: পরিবহন, পরিচলন এবং বিকিরণের মাধ্যমে। তো চলো আমরা পরিবহনটাকে একটু দেখে নিই। পরিবহন, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। আমরা জানি পদার্থ 3 প্রকার: কঠিন, তরল এবং বায়বীয়। সেই কঠিন পদার্থ মধ্য দিয়ে যখন তাপ সঞ্চালিত হয় তখন পরিবহন পদ্ধতির মাধ্যমে সঞ্চালিত হয়। আমরা যদি গরম পানির পাত্রে একটি ধাতব চামচের অগ্রভাগ ডুবাই তবে খুব দ্রুতই চামচটির হাতল গরম হয়ে ওঠে। এর কারণ গরম পানির তাপ চামচের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশে ছড়িয়ে পড়ে। এই যে আমরা দেখলাম, যেটা গরম ছিল আর যেটা ঠান্ডা ছিল, গরম থেকে ঠান্ডায় চলে গেল। চায়ের কাপে দেখো, এই চায়ের কাপটা গরম ছিল, গরম চা। আমরা যখন ঠান্ডা চামচটা চায়ের ভিতরে ডুবালাম তখন এই চামচটা আস্তে আস্তে দেখো অগ্রভাগের দিকে যাচ্ছে, কারণ অগ্রভাগ ঠান্ডা। এই গরমটা আস্তে আস্তে অগ্রভাগের দিকে চলে যাচ্ছে। যখন আমরা গরম বস্তুতে হাত দিই তখন কি হয়? ওই গরম বস্তু থেকে আমাদের হাতে সেই বস্তুর গরমটা আমাদের হাতে চলে আসে বলে আমরা গরম অনুভব করি। আমরা যখন ভাত খাই তখন কি ঘটে বন্ধুরা? গরম ভাত আমরা কিন্তু মাঝে হাত দেই না। কেন? আমাদের হাতের তাপমাত্রা থেকে ভাতের গরমটা অনেক বেশি। আমরা কি করি? পাশ থেকে আস্তে আস্তে খাই। তাতে আমরা বলতে পারি উচ্চ তাপমাত্রা থেকে তাপ নিম্ন তাপমাত্রায় ধাবিত হয়। তাহলে আমরা আসো প্রশ্নের উত্তরটা খুঁজে বের করি। তো বন্ধুরা দেখো, তোমার বন্ধু কি বলেছিল? গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায়। আসলে কি তাই ঘটেছিল? আসলে তা ঘটেনি। আমাদের হাতের গরমটা ওই ঠান্ডা গ্লাসে যাওয়ার কারণেই আমরা ঠান্ডাটা অনুভব করলাম। তাহলে কি হলো? আমার বন্ধু যেটা বলেছে আসলে সেটা সঠিক নয়। বুঝতে পেরেছো তো বন্ধুরা? চলো আমরা তৃতীয় প্রশ্নে যাই। যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন তাপ কিভাবে সঞ্চালিত হয়? তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করি। পরিচলন, তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়।
যখন আমরা কোনো পানির পাত্রকে চুলায় গরম করি তখন এর নিচের অংশের পানি প্রথমে গরম হয়ে উপরে উঠে আসে, আর পাত্রের উপরের অংশের পানির তাপমাত্রা কম থাকায় তা নিচে নেমে আসে, যা আবার গরম হয়ে উপরের দিকে উঠে আসে। এভাবে তাপ পাত্রের পানির সর্বত্র ছড়িয়ে পড়ে। তাহলে তোমরা বুঝতে পেরেছো তো, আমরা যখন পানি গরম করতে যাই তখন আসলে কি ঘটে? আমরা যখন চুলায় পাত্র রাখি, পানি রাখি, চুলার আগুনে পাত্রের নিচের পানিগুলো গরম হয়ে উপরের দিকে ওঠে, আর উপরের পানি, ঠান্ডা পানি নিচের দিকে নেমে আবার যখন গরম হয় সেগুলো আবার উপরের দিকে ওঠে। এভাবে উপর নিচ করতে করতে পাতিলের পুরো পানি কি হয়ে যায়? গরম হয়ে যায়। আর এভাবে যদি আমরা এই পাত্রে চাল দিই তাহলে কি হয়? এভাবেই আমাদের ভাত রান্না হয়ে যায়। তাপ সঞ্চালনের এই পদ্ধতিকে আমরা পরিচালন বলে থাকি। তাহলে চলো আমরা আবার প্রশ্নে চলে যাই। যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন তাপ কিভাবে সঞ্চালিত হয়? যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। আমরা তো এখন দেখেছি পরিচালন কি, বুঝতে পেরেছো তো সবাই? আচ্ছা, যখন ভাত রান্না করার জন্য পাতিল চুলায় দেওয়া হয় তখন প্রথমে নিচের অংশ গরম হয়ে উপরে উঠে আসে, আর পাত্রের উপরের অংশের তাপমাত্রা কম থাকায় তা নিচে নেমে আসে, যা আবার গরম হয়ে উপরে উঠে আসে। এভাবে তাপ পাত্রের সর্বত্র ছড়িয়ে পড়ে। বুঝতে পেরেছো তো? আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের আজকের চতুর্থ প্রশ্নে চলে যাই। আমাদের স্লাইডে চতুর্থ প্রশ্ন দেখা যাচ্ছে, দেখো, বাড়ির আশেপাশে বৃক্ষ রোপণ করে কিভাবে শক্তি সংরক্ষণ করা যায়? আচ্ছা, তোমরা তো গাছ দেখেছো না? তোমাদের বাড়ির আশেপাশে গাছ আছে না? গাছ আমাদের কি দেয়? গাছ আমাদের অক্সিজেন দেয়। আর কি দেয়? আর দেয় ছায়া। আমাদের গ্রামবাড়িতে দেখবে গ্রামের ঘরের চারপাশে গাছ আছে। তাতে কি হয়? আমরা শহরে যেরকম ফ্যান ব্যবহার করি তারা কিন্তু অত ফ্যান ব্যবহার করে না। কেন? এই গাছ আমাদের ছায়া দেয়। ছায়া দেওয়ার কারণে ঘরটা শীতল থাকে। তাহলে আমাদের কি হয়? আমাদের বিদ্যুৎ শক্তি অপচয় রোধ করতে পারি আমরা। এভাবে আমরা শক্তি অপচয় রোধ করতে পারি, এবং এই গাছপালার কাণ্ড থেকে আমরা কি করতে পারি? জ্বালানি সংগ্রহ করতে পারি। তাতে আমরা প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ করতে পারি। তো চলো আমরা দেখি উত্তরটা খুঁজে পাই কিনা। বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে আমরা শক্তি সংরক্ষণ করতে পারি, কারণ বৃক্ষ আমাদের ছায়া দেয়। এর ফলে আমরা গরম অনুভব করি না এবং আমাদের ঘাম হয় না। সুতরাং আমাদের বিদ্যুৎ চালিত বাতাসের দরকার হয় না, তাই বিদ্যুৎ শক্তি সংরক্ষণ করা হয়। গাছপালাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়েও আমরা শক্তি সংরক্ষণ করতে পারি। এক্ষেত্রে কাঠে সঞ্চিত রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। বৃক্ষ থেকে আমরা প্রধানত দুটি শক্তি সংরক্ষণ করতে পারি, বিদ্যুৎ শক্তি এবং জ্বালানি শক্তি। তোমরা চারটি প্রশ্ন দেখলে। এই প্রশ্নগুলো এবং এর উত্তরগুলো আবার তোমরা বাসায় আবার দেখবে, এবং আমি তোমাদের দুটো প্রশ্ন দিচ্ছি, এগুলো খাতায় লিখবে বাড়ির কাজ হিসাবে, এবং যখন তোমাদের স্কুল খুলবে তখন তোমাদের বিজ্ঞান শিক্ষককে এই উত্তরগুলো দেখিয়ে নেবে। বাড়ির কাজ। শক্তির মূল উৎস কি? শক্তির রূপান্তর কি? শক্তির রূপান্তরের তিনটি উদাহরণ লেখো। দ্বিতীয় প্রশ্ন, টেলিভিশন দেখার সময় বিদ্যুৎ শক্তি কোন কোন শক্তিতে রূপান্তরিত হয়? বিদ্যুৎ শক্তির অপচয় রোধে তুমি কি করবে তা চারটি বাক্যে লেখো। লিখতে পেরেছো বন্ধুরা? তাহলে এই দুটি প্রশ্ন তোমরা বাড়ির কাজ হিসাবে করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মন দিয়ে পড়বে, ভালোভাবে বাড়ির কাজ করবে। বিদ্যালয় খোলার পর তোমার শিক্ষককে দেখাবে। সতর্ক থাকবে, ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা সুন্দর থেকো, ভালো থেকো।